সমাজের মানে মেয়েদের মায়ের প্রতি না খুব একটা সিম্প্যাথি নেই কোনো মানুষের। মানে ছেলেটি যদি তার মাকে নিয়ে কোথাও বেড়াতে যায়, বউ বাচ্চাকে নিয়ে, তখন কিন্তু ছেলেটাকে শুনতে হয় না তুমি তোমার নিজের মা বাবাকে নিয়ে গেছো, শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যাওনি। যে দেবলীনার মতন অত গুণী মেয়ের সাথে এরকম হচ্ছে, তাহলে আমরা তো হচ্ছি মানে নগণ। আজ অনেক কিছু স্মুথ লাগে, এত স্মুথ ছিল না। আমরা মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজেদের সংসারের জন্য নিজেদের কেরিয়ারকে বিসর্জন দিয়ে সংসারটাকে প্রতিপালন করি, কিন্তু কোনো ছেলেকে বলা হয় না। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এখন বাজে দুপুর 3টে। আয়ুষ্মান এলো 2:30টার সময়, ওকে স্কুল থেকে নিয়ে এলাম। আর আজকে কি রান্না হয়েছে দেখো, এত ঠান্ডা, তার উপর রোদ উঠছে না আমাদের এখানে, তার মানে ভাবো কি পরিমাণে ঠান্ডা। কি বানিয়েছি, খিচুড়ি, তার সাথে ডিম সেদ্ধ আছে, গোলমরিচের গুঁড়ো, আর এদিকে করেছি বেগুনিগুলো একটু চুপসে গেছে, নাহলে বেশ মানে ফুলকো ফুলকো হয়েছিল। বাবাই মশা বসছে রে পায়। আর হচ্ছে আলুনি মানে আলুটাকেও বেসনে চুবিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে আমার বানানো আমলকির মোরব্বা, আমলকিনি। আর এর মধ্যে ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি। ঠিক একদম গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে গরম গরম খিচুড়ি, ঠিক যেমন ভোগের প্রসাদ হয়। আমি ঠিক কিরকম হয়েছে বল এটা? খুব ভালো বাবা। সাধারণের শুরুই করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শুধুমাত্র আফটারনুন রুটিনটা। ছোটো ছোটো রুটিনগুলোই শেয়ার করতে ভালো লাগে। কোনো রকম মানে এমন কিছু বলতে ইচ্ছে করে না যেটা নিয়ে মানে চারপাশে চলছে, কিন্তু নিজের সাথে যখন কিছু জিনিস রিলেট করতে পারি তখন মনে হয় যে কথাগুলো না বললে না মানুষ বলতেই থাকবে একটা সময়ের পরে। এমন অনেক কিছু ঘটনা এর আগেও ঘটে গেছে যেগুলোর এখন কোনো রকম হয়তো নাম উচ্চারণই হয় না, তারপরেও সেই সমস্ত জিনিস নিয়ে একটা সময় কথা শুনতে হয়। তো এটা সবার জীবনেই ঘটে। আমি না আজকাল দুপুরবেলাটা ঘুমোই না, তার বদলে কিছু ভালো কাজ করি, মানে এমন কিছু ক্রিয়েটিভ কিছু করবার চেষ্টা করি। যেমন ধরো পাউরুটি বানাই, কেক বানাই, বা নতুন কোনো ডিশ আইটেম আমি চেষ্টা করি বানাতে, যেটা পরের দিনের ব্রেকফাস্টে হোক বা টিফিনে হোক আয়ুষ্মানকেও দিতে পারবো বা নিজেরাও খেতে পারবো। তো কেক, পাউরুটি এগুলো তো আমি সবসময় প্রায় বানাই, তোমরা দেখেছো, আর এগুলো আমার খুব পছন্দের জিনিস। আজকে ভাবলাম একটু কেকের রেসিপিটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করি। ফ্রুট কেক একদম। 2টো ডিম খুব ভালো করে বিট করে নিয়েছিলাম, 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়ে সেটাকেও ভালো করে বিট করে নিয়েছিলাম, 1/2 কাপ তেল, সেম যে কাপে ময়দা নেব সেই 1 কাপ, যে কাপে সেম কাপেই নেব আর কি, 1 কাপ চিনি আর 1/2 কাপ তেল। এরপরে খুব ভালো করে বিটার দিয়ে বিট করে নিয়েছি। যাদের বিটার নেই তারা ওই হুইস্কার বা চামচ যেটার সাথেও খুব ভালো করে বিট করবে, যেন একদম মিলেমিশে এই 3টে জিনিস একাকার হয়ে যায়। এরপরে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এই 1 কাপ ময়দা। বললাম যে সেম কাপের হবে, রেশিওটা বলে দিলাম যে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 1/2 কাপ সাদা তেল। এখন এটাকে একটু চেপে চেপে নিচ্ছি, কারণ ভেতর দিকে না অনেক সময় ফাঁকা থেকে যায়, আর যদি পরিমাণটা ঠিক না হয় কেকটা না ঠিক মতন ফোলে না, মাঝখান থেকে ফেটে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তো ভালো করে আমি এটাকে চেপে চেপে নিয়ে নিচ্ছি। এই প্রসেসটা সব থেকে ইম্পর্টেন্ট, এই চেলে নিতেই হবে। আর এখানে দেখো 1/2 চামচেরও একটু কম মতন আমি নিয়ে নিলাম বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু দেবো না। এরপর এই শুকনো যে জিনিসগুলো নিলাম এগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। এইটা আমি আগের দিন করতে ভুলে গেছিলাম, কেকটা একদম স্পঞ্জি হয়নি, এটাই বুঝলাম করতে করতে যে কী করলে জিনিসটা সঠিক হবে। আর একটা জিনিস করেছিলাম, বেশি পাতলা করে ফেলেছিলাম। যাই হোক, এরপরে আমি 2-3 ফোঁটা একটু ইয়েলো কালার দিয়ে নিলাম। আজকে মনে হলো একটু হলুদ কালার দিয়ে করলে কেকটা বেশি দেখতেও সুন্দর লাগবে, মেনলি দেখতে সুন্দর লাগাটাই আর কি। এরপরে একটা চামচের সাহায্যে বা একটু বড় ধরনের চামচের সাহায্যে আমি এটাকে খুব হালকা হাতে কিন্তু কাট অ্যান্ড ফোল্ড করব। এই সময় আর কোনো বিটার ফিটার কিচ্ছু প্রয়োজন হয় না। বিটার ওই যতক্ষণ তুমি ডিম আর তেল আর চিনিটাকে ফেটাচ্ছ ঠিক ততক্ষণই। এরপরে এটাকে মিক্স করে আমি রেখে দিয়েছি একটা সাইডে। এখানে নিয়ে নিচ্ছি কালারফুল টুটি ফ্রুটি আর ব্ল্যাক রেজিনস, আর নিয়ে নেব হচ্ছে ওই পেঠা বা মোরব্বা যেটাকে বলে, আর কিছু রেড চেরি। খুব ভালোবাসে আশিস এই খেতে, এই মিক্সড ফ্রুট দেওয়া যে কেকটা বানাই খুব পছন্দ করে। আমি আর আমার ছেলে আবার এত এইসব দেওয়া পছন্দ করি না। আর এই পেঠা দেওয়া তো আমার মানে যে মোরব্বা যেটাকে বলে আর কি, ওটা তো আমার একদম পছন্দ না, মুখে পড়লে আমার যেন অস্বস্তি লাগে ছোটো থেকে। আর আমার ছেলেটাও হয়েছে ওরকম, এইটা একদম পছন্দ করে না, কিন্তু ওর বাবা বলে কি ভরে ভরে দেবে আরও। যাই হোক, এগুলো জানো তো ঘরেও বানানো যায়, লাউ দিয়ে বানানো যায় খুব সহজে, আর সেটা হেলদিও বটে অবশ্যই।
তো অত ঝামেলায় কে যাবে, কিনে নিয়ে এসেছিলাম। আর একটু ময়দার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, না হলে না নিচের দিকে সব থিতিয়ে পড়বে। প্রথমে এটা দিয়ে মাখিয়ে নেব, তাহলে নিচের দিকে যাবে না, পুরো কেকের লেয়ারে লেয়ারে থাকবে। আর ওপর দিয়ে কিছুটা সাজাবার জন্য দেব। তেল যেটুকু বাকি ছিল সেইটুকু তেল এর মধ্যে মাখিয়ে এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আরও একটু দিয়ে নিচ্ছি। আমি বাটার পেপার ইউজ করি না, এইভাবে করে নিলে খুব সহজে উঠে আসে। আমার যে ম্যামের কাছ থেকে আমি কেক বানানো শিখিয়েছিলাম, তিনি এটা শিখিয়েছিলেন। এরপরে এই ব্যাটারটা সম্পূর্ণরূপে ঢেলে দিচ্ছি। দেখো থিকনেসটা কেমন হবে। আমি আগের বার না একটু দুধ দিয়ে বেশি পাতলা করে ফেলেছিলাম, ভেবেছিলাম বেশি করে দিলে হয়তো আরও ভালো করে ফুলবে, কিন্তু সেটা কিছুই হলো না, উল্টে আরও কেকটা খারাপ হয়ে গেছিলো। তো একদম থিকনেসটা দেখে নেবে ভালো করে। হয়ে গেল এদিকে। আর টুটি ফ্রুটি বাকি যেগুলো আছে সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আরও একটু ময়দা দিলাম যাতে ওপর দিকেই থাকে। পাউরুটির রেসিপি তোমরা চেয়েছো, আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি সব সময় আমার যে কাজকর্ম সেগুলো নিয়েই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তাতে আমার ভিউজ এখন হোক না হোক আমি এইসব দিকে খেয়ালই করি না। কিন্তু এই যে ঘুরতে বেড়াতে গেছি, সেখানেও মানে কিছু মানুষ থাকবেই তোমাকে খোঁচা দিয়ে কথা বলে তারা আনন্দ পাবে। আমি কিন্তু নিজের কাজকর্মই দেখাই। দেখো কার সংসারের ভেতরে কী আছে, সে কিসের মধ্যে দিয়ে গেছে, আজ যারা ভালো ভালো কথা বলে, ভালো ব্যবহার করে, একটা সময় তারা কেমন আচরণ করেছে, সেগুলো আমরা কিন্তু কেউ জানি না। কারোর পার্সোনাল ব্যাপার। আমি যদি তোমাদের আমার দিকটা বলি, তোমরা শুধু আমার দিকটাই কিন্তু শুনবে, অপর দিকেও যদি কিছু বলার থাকে সেটা কিন্তু তোমরা শুনতে পাও না। তো সেটা আমি সব সময় মাথায় রাখি। তাই আমি কখনো নিজের ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত সমস্যার কথা বলি না। মানুষ এমনিই বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে বলেই সে তাদের দেখাচ্ছে না। তারপরেও যখন এরকম ধরনের কথা হয়, এখন আমি ওই জন্য ঠিক করেই নিয়েছি যে মাঝে মাঝে একটু শক্তভাবেই উত্তর দেওয়াটা প্রয়োজন। কারণ শুধুমাত্র যে আমি ইউটিউবে আছি টাকার জন্য তা তো নয়। তোমরা দেখেই বুঝতে পারো হয়তো যে আমি এমন কোনো রকম ভিডিও করি না যাতে আমার ভিডিও খুব ভাইরাল হোক। কারণ এখন ট্রেন্ডিংটাই সেরকম। এখন এই ঘরের কাজকর্ম খুব একটা ভাইরাল হওয়ার নয়, হবেও না হয়তো। তারপরেও আমি এগুলো করতে ভালোবাসি, মানুষকে আমি আনন্দ দিতে ভালোবাসি, কারণ এর মধ্যে আমি আনন্দ পাই। আমার কাজের মধ্যে আনন্দ পাই, সংসারের কাজে। আর আমার মনে হয় আমার মতন মানুষও কিন্তু আছে যারা আমার ভিডিও এখনও 2.5 হোক 3 হোক 4 হোক যে কজন মানুষ দেখে, হ্যাঁ মানে হাজারের কথা বলছি আর কি, তারাও অন্তত আমার মতনই। তারপরেও আজকে এই যে আজ যে আমার ব্যক্তিত্বটা বর্তমানে তোমরা দেখো, এতটা কঠিন কিন্তু আমি ছিলাম না। আমি খুব সফট একজন মানুষ ছিলাম। আমি চট করে কোনো ঝামেলায় জড়াতে চাইতাম না বা কোনো রকমভাবে কথার উত্তর দিতাম না। আজ আমাকে বিশেষ করে আমার পার্সোনাল জীবনে এটা হতে হয়েছে, তাও বলতাম না। কিন্তু গতকালে আমি যখন দেবলিনার ভিডিওটা দেখলাম, আমার এতটা খারাপ লাগলো। কারণ আমার মনে হলো কম বেশি আমরা সকলেই কখনো না কখনো এই সমস্যার মধ্যে দিয়ে গেছি, কিন্তু সেগুলো আমরা বাইরের 4 দেওয়ালের বাইরে কখনো প্রকাশ করি না। তার আগে তোমাদের একটু বলে নিই, ওই যে ভাজা পোড়ার কড়াই থেকে তেলটা দেখলে ছেঁকে রাখলাম, ওটা বেগুনি করেছিলাম, কিছুটা তেল থেকে গেছে, ওটা দিয়ে কোনো রান্না করে নেবো, ভাজাভুজি করব না। বাসনপত্র সমস্ত যা যা ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোকে আমি জায়গা মতন ওখানটা মেলে দিয়ে এসেছি আর কি। আমাকে একজন কমেন্ট করেছিলেন, নিচে কি রাস্তা দিয়ে লোকজন যায়, তাহলে জল পড়লে কিন্তু সমস্যা হবে না। ওটা কোনো রাস্তা না, ওটা আমাদের বাড়ির পেছন দিকটা, নিচে গোডাউন আছে, আমাদেরই গোডাউন আছে। নিচে কোনো ভাড়াটেও নেই, আমরাই ভাড়াটে, মানে আমাদেরই ভাড়া নেওয়া আছে নিচের গোডাউনগুলো। তো কোনো লোকজন যাওয়ারও সেরকম ব্যাপার নেই। আর সেরকম হলে আমি করবার সাহসই পেতাম না প্রথমত। হ্যাঁ, অন্য কেউ বলার আগেই বাড়ি থেকেই আমার মানে ব্যাপারটা নিয়ে হতো আর কি। তো সেরকম নয় বলেই আমি ওখানটা রাখি, তাহলে জলগুলো ঝরে যায় আর শুকিয়েও যায় বাসনগুলো। আমরা এমন মেয়েও তো আছি যারা হয়তো মায়ের একটাই সন্তান, একটাই মেয়ে তাদের, তো সেই মাকেও তো সেই একটা সন্তানকে দেখতে হবে, তাই না? এগুলো ভাবলে না আমার এত খারাপ লাগে। আমি আসলে অনেকের কথা ভেবে ফেলি তো, আর সেই খারাপ লাগাগুলো তৈরি হয়। অসহায় বৃদ্ধ বাবা মাদের মুখগুলো মনে পড়ে। যেমন কোনো বউয়েরও উচিত না, সে যতই দূরে থাকুক, এমনও থাকে আলাদা বাড়িতে থাকে, তারপরেও ছেলে বউ সবাই কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য করে। তো যেমন কারো কোনো ছেলের বউদেরও উচিত নয়, তেমন কারো স্বামীরও উচিত নয় বলা যে তুমি বাবা মায়ের প্রতি কর্তব্য করো না। এটা আমার মত। আর একটা কথা আমি মনে করি, সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা ভাবি এ কত সুখী, এর কত পয়সা, এটাও কিন্তু খুব ভুল ধারণা। আমাকে দেখেও অনেকে হয়তো ভাবে কোনো সমস্যা নেই, সমস্যাহীন জীবন। এটা কারোর হয় না, কারোর না। কেউ খুব বেশি শো অফ করে, আমি যেমন একদম শো অফ করতে চাই না। আমি চাই আমার যেটা আছে সেটাই দেখুক মানুষ। হ্যাঁ, ভালো জিনিসগুলোই তুলি বেশি, খারাপ জিনিসও যে মানে মন খারাপ হোক বা এমন কোনো সমস্যা হোক সেটাও যে একেবারে বলি না তা নয়, তবে রেখে ঢেকে বলি। সব তো আর বলা উচিত বলে মনে হয় না, মানে
সোশ্যাল মিডিয়া কেন, চার দেওয়ালের বাইরেও যেন না যায়। যাই হোক, দুপুরের কাজগুলো তো হয়েই গেল। মূল ভিডিওতে আসার আগে তোমাদের দেখাই, ঘরে ঘরে পাস্তা মানে এখন ডিসানোর পাস্তালিশিয়াস, বাচ্চা থেকে বড় সকলের প্রিয়। বিভিন্ন সবজি দিয়ে ডিম চিকেন সহযোগে আমার ঘরে তো এখন এটা হিট হয়ে গেছে। 100% দ্রুম হুইট দিয়ে তৈরি এই পাস্তা একদিকে যেমন হেলদি, সেই সঙ্গে খুব টেস্টি। বিগত 1 বছরের ওপর কিন্তু আমি এই ডিসানোরই পাস্তা ব্যবহার করছি। যারা আমার ডেলি ব্লগ দেখে তারা কিন্তু জানে। তোমরাও অবশ্যই ট্রাই করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ঘরে বসে তোমরা অর্ডার করতে পারবে। বাবা গো কি ঠান্ডা, ঠান্ডাতে আমার একদম অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। জাস্ট এক্ষুনি আমি দেবলীনা নন্দীর ভিডিওটা দেখলাম অ্যাকচুয়ালি আমি জানতাম না ব্যাপারটা। আমি ফেসবুকে আমার এক বোন আছে, হ্যাঁ, ও সাবস্ক্রাইবার, ও একটা পোস্ট করেছে যে মা আর সংসারে চুজ করবার মধ্যে যে অপশান, এরকম একটা ব্যাপার নিয়ে। তো আমি ব্যাপারটা ভিডিওটা খুলে দেখলাম, কারণ আমরা মেয়েরা মোটামুটি কম বেশি অনেকেই এই জিনিস ফেস করেছি। দেখো, আমি কোনো দিন না কোনো ইউটিউবারকে নিয়ে ভিডিও করেছি না, কিছু নিয়ে কখনো ভিডিও করেও কেটে দিয়েছি, করেও আমি সেগুলো দিইনি। এমনও হয়েছে যে আমি আমি কথা বলেছি সেই বিষয়ে আবার কেটে দিয়েছি। আমার মনে হচ্ছে দরকার নেই, বেকার কন্ট্রোভার্সি করে কি হবে, বা কন্ট্রোভার্সিতে নিজেকে যুক্ত করে কি হবে। কিন্তু এই যে ভিডিওটা আমি দেখলাম, আমার মনে হলো কম বেশি আমরা প্রত্যেক মেয়েরাই, বা খুব রেয়ার হয়তো মেয়েরা ভুক্তভোগী নয়, অনেকেই ভুক্তভোগী। আমি একটা উদাহরণ আরও দিচ্ছি। রিসেন্টলি আমি পুরী গিয়েছি আমার মাকে নিয়ে, সেখানে অনেকেই কমেন্টও করেছেন তাকে। রিসেন্টলি পুরী গিয়েছি আমার মাকে নিয়ে। আমি আমার মাকে নিজের খরচায় নিয়ে যাইনি, আমার মা নিজের খরচায় গেছে। হ্যাঁ, নিয়ে গেছি যেহেতু আরও পুরী বলে, ঠাকুরের জায়গা বলে মা যেতে পেরেছে। কারণ আমার বাবা বহু বছর অসুস্থ ছিল, তার আগে বাবা চাকরি করতো, আচ্ছা দাদু ঠাকুমার দেখভাল সব আমার মাকে করতে হয়েছে আজীবন। কাকারা থাকতেও যে যার মতন আলাদা সংসার ছিল, আমার মা আজীবন সংসারের জাতাকলে চলেছে, এটা বুক ঠুকে আমি বলতে পারি। হ্যাঁ, হাসি মুখে। আমার বাবা বাইরে থাকতো, আমার মা আমাদের দুজনকে, আমাদের 2 বোনকে বলতে গেলে একা হাতেই মানুষ করেছে। কোথাও সেরকম ঘুরতে বেড়াতে যায়নি। আমার এক মামা, মানে মায়ের দাদা আর কি, আমার মামা, তিনি কালিম্পংয়ে থাকতেন, সেই সূত্রেই একমাত্র আমরা মাঝে মধ্যে কালিম্পংয়ে বেড়াতে যেতে পেরেছি, বাকি কোথাও কোনো দিন বেড়াতে যেতে পারিনি। খুব পরিষ্কার আজকে কিছু কথা নিজের জীবন দিয়ে বলছি। বেড়াতে যেতে পারিনি। তো পুরীতে আমার মায়ের যাওয়ার খুব শখ ছিল। আমার বাবা রিটায়ারমেন্টের পর একবার গেছিল বাবার এক বন্ধুর সাথে, মাকে নিয়ে যায়নি। তো মায়ের খুব শখ ছিল যে মা পুরী যাবে। তো তাই জন্য আমরা যখন গেলাম, মাকে অপশান দিলাম, মা যাবে? মা বললো হ্যাঁ যাবো। মা এখন ঝাড়া হাত পা, এখন বাবা নেই। তা মাকে নিয়ে গেছি। এবারে কীরকম মানুষ থাকে, নিয়ে গেছো খুব ভালো কথা পায়েল, নিজের মাকে নিয়ে গেছো খুবই ভালো কথা। তুমি তোমার শাশুড়িকেও নিয়ে যেতে পারতে, তোমার জায়ের মেয়ের এখন বিয়ে হয়ে গেছে, তোমার যাকেও নিয়ে যেতে পারতে। আমি ভাবলাম, এই কথাটা বলার কিন্তু খুব যে দরদিয়া হয়ে কথাটা বলার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। এটা জাস্ট একটা ঠুকে কথা। আচ্ছা, আমি বলি আমার সাথে চলে যাবে আমার শাশুড়ি, তার নিজস্ব সংসারে কাজ নেই, তার স্বামী অসুস্থ বিছানায় পড়ে আছে, সে আমার সাথে চলে যাবে বললেই। দ্বিতীয়ত হচ্ছে আমার যায়, তার স্বামী নেই, আমি বলবো সে তার স্বামীর পারমিশন ছাড়া তার স্বামী তাকে যেতেই দেবে না। প্রথমত তাদের নিজস্ব সংসার আছে, বললেই সে আমার সাথে চলে যাবে। তাছাড়াও সবথেকে বড় কথা, সবার একটা আলাদা আলাদা পার্সোনাল ম্যাটার থাকে, তারা আমার সাথে যেতে অভ্যস্ত কিনা বা স্বচ্ছন্দ কিনা সেটারও তো একটা ব্যাপার আছে। আমি নিয়ে যাওয়ার কে, তুমি নিয়ে যেতে পারতে। এটা না, যদি শুধু আমি শাশুড়িকে নিয়ে যেতাম তাহলে কিন্তু প্রশ্নটা আসতো না, যেহেতু আমি মাকে নিয়ে গেছি। এটাই হচ্ছে সমাজের মেয়েদের মায়ের প্রতি না খুব একটা সিম্প্যাথি নেই কোনো মানুষের। মেয়ের মারা যেন কোনো ভ্যালু নেই মেয়ের মাদের। তারা তো কষ্ট করে বড় করে না মেয়েদেরকে, তারা তো পড়াশোনা শেখায় না, তারা তো চায় না তাদের মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে তাদেরকে দেখুক। আমরা মেয়েরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিজেদের সংসারের জন্য নিজেদের কেরিয়ারকে বিসর্জন দিয়ে সংসারটাকে প্রতিপালন করি, কিন্তু কোনো ছেলেকে বলা হয় না তুমি তোমার মাকে নিয়ে কেন গেছো। যদি সে তার ছেলেটি যদি তার মাকে নিয়ে কোথাও বেড়াতে যায়, বউ বাচ্চাকে নিয়ে, তখন কিন্তু ছেলেটাকে শুনতে হয় না তুমি তোমার নিজের মা বাবাকে নিয়ে গেছো, শ্বশুর শাশুড়িকে কেন নিয়ে যাওনি। এটাই হচ্ছে সমাজ। তো আমি আমার নিজের সাথে একটা মিল এখানে তুলে ধরলাম একটা সমাজকে দিয়ে। আর ঘরের কথা আমি বলবো না আমার স্বামী খারাপ, এত খারাপ আমি বলবো না। কখনোই সে আমার মাকে বা আমার বাবাকে অযত্ন করেনি, বরঞ্চ ছেলের কর্তব্যই করেছে। আমার বাবা অসুস্থ হওয়া থেকে শুরু করে, মায়ের অসুস্থ হওয়া থেকে শুরু করে, সে তো একসাথে থাকেও না, তার কোনো প্রাপ্য আছে, তারপরেও 100%-এর মধ্যে 95% আশিস দাস করেছে, আমার হাজব্যান্ড।
নিজের শ্বশুর শাশুড়ির যে অসুস্থ হওয়া থেকে শুরু করে কর্তব্য থেকে শুরু করে করেছে, সেটা ওর কর্তব্য বলে মনে হয়েছে করেছে। তারপরেও এত কিছুর পরেও বলবো সে কিন্তু জামাই, দিন শেষে সে কিন্তু জামাই। যখন দুজনকে দাঁড় করানো হবে সে কিন্তু নিজের মায়ের টেনেই কথা বলে বা বলবে বা বলে, আমার মায়ের হয়ে কিন্তু কথা বলবে না। যখন কোনো বিষয়ে কথা হয় সে কিন্তু বলবে তোমার মা, মানে মাটা আমার হয়ে যায়, তোমার মা বলেছে, তোমার মা করেছে। হ্যাঁ, তো একটু মেয়ের মাদের প্রতি একটু সহানুভূতি হলে ক্ষতি কি? সে তো তার নিজের নারী ছেঁড়া ধনকে দিয়েই দিচ্ছে, আর একজনের অন্য গোত্রের হয়ে যাচ্ছে। আমি যদি রোজগারও করি তারপরেও কোনো খরচ, মানে আমি নিজের রোজগারটাও একটা হিসাব তো থাকেই প্রত্যেক সংসারে। প্রথম অধিকার কার থাকে? স্বামীর বা সংসারের, তারপরে কিন্তু মেয়ের মায়ের কথা আমি বলছি। তো মেয়ের মায়ের প্রতি একটু সহানুভূতিশীল হতে তো দোষ নেই কিছু, তাই না? আমি ভিডিওটা দেখছি আর আমি না কাঁদছি, আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে শুধু মায়ের কথা চিন্তা করে। স্পষ্টভাবে উত্তর দেওয়াটা কখনো কখনো প্রয়োজন, কখনো কখনো একটু স্পষ্টভাবে। আমার মা নিজেই কমেন্টটা দেখেছে, দেখে আমাকে বলছে দেখেছিস কমেন্টটা এসেছে? আমি বললাম মা তুমি ছেড়ে দাও, ওই আসতে বলো ওকে ওপর। যাই হোক, একটা মেয়ে যে এত বড় জায়গায় গেছে, যে মেয়েটি গান থেকে হোক যেভাবে হোক, মানে তার মায়ের কতটা অবদান থাকলে তবে সেই মেয়ে এত বড় শিল্পী হতে পারে, তার মায়ের কতটা ত্যাগ থাকতে পারে, কতটা অবদান থাকতে পারে। যে তুমি মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে তুমি ছেড়ে দিলে তুমি ভালো থাকবে, এটা কখনো সম্ভব? যাই হোক, আমি খুব বেশি কিছু এইসব ব্যাপারে, কারণ আমি এত হার্ট হয়ে রয়েছি না কি ভাবছেন। এবং আমিও একটা সময় যখন এরকম প্রথম দিকে পারিবারিক কোনো রকম সমস্যা অশান্তি হতো, যদি এরকম কোনো সিচুয়েশন হতো, আমি তখন বলেই দিয়েছিলাম দরকার পড়ে আমি সংসার করব না। কিন্তু কোনোভাবেই আমি নিজের মায়ের সাথে সম্পর্ক নষ্ট করা বা নিজের বাড়িতে না যাওয়া বা নিজের ফ্যামিলির সাথে খারাপ রিলেশন রাখা, এটা আমি কখনোই মেনে নেব না। আমি খুব স্ট্রংভাবে এই জায়গাটা ছিলাম আগাগোড়া, এবং এখনও আছি। আর আমার মনে হয় যে শুধু মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, প্রত্যেকটা সন্তানের এটা কর্তব্য নিজের মা বাবার প্রতি কর্তব্য পালন করা। যেমন একটা ছেলের থাকে যে সে তার মা বাবা, বয়স্ক মা বাবাকে দেখভাল করবে নিজের বাড়িতে থেকে, সেরকমই নিজের বাড়িতে মেয়েটা না থাকুক কিন্তু দূর থেকে হলেও সে তার মা বাবাকে দেখবে, সে তার মা বাবার কাছে যাবে, কখনো কখনো মা বাবাকে এনে রাখবে। এটা প্রত্যেকটা সন্তানের উচিতও, এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার। টাটা টাটা বাবা, আমি পড়তে যাচ্ছি, নিতে চলে যাও বাবাই, আমি ঠান্ডার মধ্যে যে। আর আমার কথা বলি, ওই যে বলেছিলেন না যে নিয়ে যেতে পারতে, যাবে না, আমি বললেও যাবে না, আর সেই সিচুয়েশানও নেই। আর সব পরিবারের না সব কিছু না বুঝে আমি তো আমার ব্যাপার দেখাচ্ছি না, তো সেই আন্ডারেই কথা বলাটা আমার মনে হয় ভালো। তার বাইরে কথা বলা মানেই কিন্তু অবাঞ্ছিত কথা শোনা এবং অবাঞ্ছিত একটা জিনিস ক্রিয়েট করা। এই যে আজকের এই সিচুয়েশানটা হলো, এই যে দেবলিনার মতন অত গুণী মেয়ের সাথে এরকম হচ্ছে, তাহলে আমরা তো হচ্ছি মানে নগণ্য, আমাদের সাথে তো হওয়াটাই বোধ হয় এরকম মনে হচ্ছে। আমার সাথে যা হয়েছে ভগবানের কৃপায় অনেক ভালো হয়েছে, তেমন কিছু আমাকে ফেস করতে হয়নি। তেমন কিছু তারপরেও ফেস করতে হয়েছে অনেক কিছু। আজ অনেক কিছু স্মুথ লাগে, এত স্মুথ ছিল না। আর সত্যি বলতে আমার মানে কারোর যদি মনে হয় আমি দুরকম আচরণ করি, তাহলে বলবো আমি সত্যিই পারি না। আপনি লক্ষ্মী, আমি লক্ষ্মী নই, আমি পারিনি করতে, মানে অ্যাডজাস্ট করতে, হয়তো আমি খারাপ। আজ আমি বলতে বাধ্য হলাম আজকের কথাটা, কারণ ওই ভিডিওটা দেখে আমি এতটাই কষ্ট পেয়েছি এবং এতটাই আমার তখন মনে হচ্ছে, আমার নিজের কথা, আমার নিজের স্বামীকে দিয়ে কথাটা মনে হচ্ছে না, আমার এই ধরনের মানুষদের দিয়ে কথাটা মনে হচ্ছে। আর মনে হচ্ছে এই ধরনের মানুষকেই ফেস করে, এই যে মেয়েটি আজকে দুঃখ করে ভিডিওটা করেছে, এই ধরনের মানুষদেরকেই ফেস করে তারা। মেয়ের মারা এমনিই অভাগী, সত্যিই অভাগী, মেয়ের মারা খুবই অভাগী। তারা আমার কত বান্ধবীরা রয়েছে, মানে আয়ুষ্মানের বন্ধুর মাদেরও দেখি, বয়স্ক মা বাবা একা থাকে কত দূরে, মেয়ে বিয়ে করে এখানে, কিছু করার নেই, একটাই মেয়ে, হ্যাঁ কিছু করার নেই, সংসারের দিকে তাকিয়ে তাকে থাকতে হয় নিজের সংসারে, মা বাবা অনেক দূরে। মা বাবার কিছু হলে তাকে যে রাত্রিবেলা সে যে বেরোবে সেইটা করতে গেলেও তাকে ভাবতে হবে। তো মা বাবারা তো, মেয়ের মা বাবারা তো এমনিই অভাগী, তারা তো এমনিই
মেয়ের সাথে থাকতে পারে না। সেখানে যদি একটু আধটু মেয়ের থেকে তারা পায়, মেয়ে যদি তাদের একটু দেয় বা মেয়ে যদি সাথে করে নিয়ে যায়, সেখানে আর একটা অন্য কথা বলে তাকে বিরক্ত করা বা তাকে অন্যভাবে ভাবার তো কোনো জাস্টিফিকেশান নেই। তাই তো এরপর না আর কোনো রকম ভালো ভিডিও করে কিছু শেয়ার করবার মতন মন মানসিকতা আমার ছিল না। খালি একটাই কথা বলবো, এই সোশ্যাল মিডিয়াতে আমিও তো আছি, একটাই জিনিস জানি যে এখানে ম্যাক্সিমামটাই না কিছু মানে ম্যাক্সিমামটাই ফেক লাগে। কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে না সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করবে। আর কাউকে 15-20 মিনিটের একটা ভিডিও দেখে জাজ করা একেবারেই অনুচিত। তার হাজার বাধা, হাজার বিপত্তি, হাজার ঝামেলা কষ্ট পেরিয়ে তাকে হাসি মুখে ক্যামেরার সামনে আসতে হয়। আজকের মতন ভিডিও শেষ করছি। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই।